রাকিবের পরিবার বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে এসে ড্রয়িং রুমের অবস্থা দেখে সবাই থমকে দাঁড়ায়। পুরো ড্রয়িং রুম তছনছ করে ফেলেছে। দেয়ালের সাথে লাগানো 42 ইঞ্চি টিভিটার মাঝ বরাবর ভাঙা। সেগুন কাঠের টুলটা দিয়ে বাড়ি মেরেছিল বোধহয় টিভিতে। টুলটার পায়া ভেঙে টিভির সামনেই পড়ে আছে। শোপিস, ফুলদানি, কাচের টি টেবিল সহ ভাঙার মতো যা যা পেয়েছে সামনে সবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সকলের দাঁড়িয়ে থাকার মাঝে উপর থেকে নেমে আসে রাকিব, হাতে পাসপোর্ট, ভিসা, টিকিট আর ছোট একটা সুটকেস। ছেলেকে এভাবে দেখে রাকিবের মা বলেন। রাকিব সকলের সামনে দাঁড়ায়। বুড়িকে দেখে মেজাজ চড়াও হয় আগের চেয়ে কয়েক গুণ। বাজ খাই গলায় বলে, ফিরে যাচ্ছি আমেরিকায়। আমাকে বিয়ে করাতে হবে না তোমাদের। বিয়ে করতে চাই না, আর অপমানও হতে চাই না। ফ্যামিলি নিয়ে বিয়ে করার শখ আমার মিটে গেছে এই জন্মে। প্রয়োজনে নিজের পছন্দে কোনো বিদেশিনীকে বিয়ে করে নেব আমি। আমার বিয়ে নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। আসছি আমি। দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে আসে উদয়। হাঁপিয়ে উঠেছে এতটুকু দূরে এসে। দুই হাতে হাঁটুর উপর ভর করে নিচু হয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয় কয়েকবার। সামনের দিকে দৃষ্টি যেতেই দেখে প্রহর সঠান দাঁড়িয়ে আছে। উদয় সোজা হয়ে দাঁড়ায়, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, এতটুকু দৌড়ে জিব্বা বের আসতে চেয়েছে? প্রহর কিছু বলে না। এভাবে দেখাচ্ছিস কেন? কি করলে তুমি? কি করেছে? আমার মান ইজ্জত সব চাঙ্গে তুলে দিয়ে এসেছ। সবাই কি ভাবছে এখন? সকলের সামনে কিভাবে যাব আমি এখন? অন্য সময় যেভাবে যাস সেভাবে যাবি। এমনটা কেন করলে? তোর কাজ সহজ করে দিলাম। তুই তো কিছু বলবি না? মিথ্যে কেন বললে? কি মিথ্যে বলেছে? আমি আর রুষা প্রেম করি। ভালো তো বাসিস একে অপরকে। প্রহর চোখ ছোট ছোট করে বলে, তুমি জানলে কিভাবে? আর রুষা কিছু বলেছে? না, যা জানার সব তোর মুখ থেকে জেনেছে। কিভাবে? আমি তো তোমাকে কিছু বলিনি। উদয় উল্টো ঘুরে রেলিং এর দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুই যখন রুষাকে শাসাচ্ছিলি তখন আমি শুনে নিয়েছিলাম। প্রহর উদয়ের পেছন পেছন যেতে যেতে অবাক হয়ে বলে, তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনেছো? লুকিয়ে শুনতে যাবো কেন? আমি তো রুমে যাচ্ছিলাম তোর সাথে কথা বলার জন্য। তো রুমে গিয়ে দেখি তুই রুমে নেই। রুম থেকে বেরিয়ে আসতে রুষার রুম থেকে তোর রাগী গলার স্বর শুনতে পাই। কি না কি হচ্ছে ভেবে এগিয়ে যায়। যা ভেবেছিলাম তার উল্টোটাই তো দেখি আমি। তুই আমার ছোট্ট বোনটার উপর ক্ষুধার্ত বাঘের ন্যায় হামলা করেছিস, না মানে গর্জন করেছিস। তখনই তোর কিছু কথা শুনতে পেয়েছিলাম, কিন্তু ইচ্ছে করে কিছু শুনিনি। তখনই আবার চলে এসেছিলাম ওখান থেকে। নিচুভাবে কথাগুলো বললে কেন? অন্যভাবেও তো বলা যেত। আমার মান ইজ্জতকে আধামরা বানিয়ে দিয়েছো তুমি। এখন নিচে যেতেই শরম করছে আমার। ওরে শরম বলা রে, তোর পথ সহজ করে দিলাম। সবে রাজি হবে কিনা তার তো আর কোনো গ্যারান্টি ছিল না। এখন অবশ্যই রাজি হবে। বিয়ে আজ রাতে করবি। কাজে ডেকে নিয়ে আসে তাহলে। প্রহর বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। মাগরিবের আজান হয়ে গেছে কিছুক্ষণ আগেই। অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধরনী। আবছা আলোয় উদয়ের হাসি হাসি মুখটা দেখে কিছু দেখে কিছু সময়, তারপর আচমকা উদয়কে শক্ত করে জড়িয়ে ধরে। উদয় নিজেও জড়িয়ে ধরে ছোট ভাইকে। প্রহর খুশি হয়ে বলে, তোমাকে কিভাবে ধন্যবাদ দিব ব্রো বুঝতে পারছি না। তুমি না বললে এই বিষয় নিয়ে আজকেও হয়তো কিছু বলতে পারতাম না আমি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। অনেক ভালোবাসি তোমাকে ব্রো। প্রহর ছাদ থেকে নেমে এসে সোজা নিজের রুমে ঢুকে গেছে, আর বের হয়নি। রুষা তো লোক করে বসে রয়েছে রুমের ভেতরে। লজ্জায় দুজনের একজনের রুম থেকে বের হচ্ছে না। ওরা দুজন বাদে বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে। প্রহর আর রুষাকে নিজেই কথা হচ্ছে। সবাই রাজি এই বিয়েতে। উদয় চাচ্ছে আজকে প্রহর আর রুষার বিয়েটা হয়ে যাক। কিছুদিন পরে না হয় আত্মীয় স্বজনদের ইনভাইট করে বড় করে আয়োজন করা যাবে। উদয়ের কথা শুনে ওমর চৌধুরী বলেন, সেটাই ভালো হবে। তোমরা বিয়ের কথাও তো কেউ জানে না। দুই ভাইয়ের বিয়ের কথা না হয় সবাই একসাথে জানলো। দুই ভাইয়ের বিয়ের কথা না হয় সবাই একসাথে জানুক। তাহলে কাজীকে ডাকো। ওমর চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, রুষা আর প্রহরকে ডেকে নিয়ে আসো। কাজে আসতে আসতে খাবার খেয়ে সবাই। আমি মমিনুলকে বলে আসছি, ও
ও গিয়ে কাজীকে নিয়ে আসবে। ওমর চৌধুরী বাইরের দিকে এগিয়ে যান। উষা যায় রুষা আর প্রহরকে ডেকে নিয়ে আসার জন্য। বাকি সবাই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। উষা রুষার রুমের সামনে এসে দাঁড়ায়। রুষা, রুম থেকে বের হ, খাবার খাওয়ার জন্য ডাকছে। করাঘাত করে ডেকে ওঠে। রুষা রুম থেকে বের হয় না। বড় বোনের ডাক শুনেও চুপচাপ বেডে বসে রইল। রুষা, বের হ, বড় আব্বু তোকে ডাকছে খাবার খাওয়ার জন্য। রুষা বেডে থেকে নেমে ডোরের কাছে এগিয়ে আসে। ডোর না খুলেই বলে, কেউ কিছু বলবে না তো? কি বলবে? কেউ কিছু বলবে না, বের হ তুই। রুষা ডোর খুলে দেয়। নিচে যা, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। শাড়ি চেঞ্জ করে যাই? শাড়ি চেঞ্জ করতে হবে না। কেন? তুমিও চলো। ভাইয়াকে ডেকে নিয়ে আসছি, তুই যা। উষা প্রহরের রুমের সামনে এসে দাঁড়ায়। ডোর খোলাই আছে তাই নক করে ভেতরে প্রবেশ করে। প্রহর বেডে বসে আছে। নিচে চল, খাবার খেতে ডাকছে। এখনই? এখন তো 8টাই বাজেনি। তো কি হয়েছে, অনেক কাজ আছে, চলো এখন। রুকুচ খায় প্রহর। কিসের কাজ এই রাতের বেলা? প্রশ্ন না করে চলো এখন। প্রহরের হাত টেনে ধরে বেড থেকে নামায় উষা। তারপর হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে এসে দেখে রুষা নিচে না গিয়ে এখনো দাঁড়িয়ে আছে। তুই না গিয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুমি আসো আমার সাথে। চল। তিনজন একসাথে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসতেই আয়েশা চৌধুরী ওদের তিনজনের দিকে তাকান। মা হয়েও মেয়ের মনের কথা বুঝতে পারেননি। রুষা কেন বারবার বিয়ে করবে না বলে বেঁকে বসতো সেটা আজ বুঝতে পেরেছেন। তিনজন চেয়ার টেনে বসে। উদয় খাবার তুলে নাদিয়ার প্লেটে বেড়ে দিচ্ছে। নাদিয়া বারবার নিষেধ করছে আর না দিতে। এত খাবার কিভাবে খাবে? আর দেবেন না, এত কিভাবে খাবো? খাবো না বললে তো হবে না, খেতে হবে বেশি বেশি, নাহলে দুর্বল হয়ে যাবে। ডক্টর কি বলেছে মনে নেই? তাই বলে এত খাবার খেতে হবে? আমি মানুষ, কোনো হাতি নই যে 3 বেলা খাবার এক বেলায় খাবো। হাতি হতে যাবে কেন? তুমি তো ছোট্ট একটা মশা, ফু দিলে উড়ে গিয়ে 10 হাত দূরে পড়বে। তাই বেশি বেশি খেয়ে মোটা হও, যেন ঝড় তুফান উড়িয়ে নিয়ে যেতে না পারে। এত খাবার কিভাবে খাবে? উদয়ের কথা শুনে সাদ্দাম, প্রহর, রুষা শব্দ করে হেসে ওঠে। ওমর চৌধুরী, উমায়ের চৌধুরী আর আয়েশা চৌধুরী মুচকি হাসেন। উদয়ের কথা বলে না আর যখন বলে তখন তো হলোই। খাওয়া শুরু করে সবাই। রুষা খাওয়ার ফাঁকে ফাঁকে সকলের মুখের দিকে তাকায়। কেউ ওকে দেখছে কিনা সেটাই দেখে। না, কেউ দেখছে না ওকে। কেউ কোনো কথাও বলছে না। খাবার খাওয়ার সময় কথা বলা নিষেধ এই বাড়িতে। স্বস্তি নিঃশ্বাস নিয়ে ভাতের লোকমা মুখে পুরে দেয়। তখনই প্রহর তাকায় ওর দিকে। চোখাচোখি হয় দুজনের। রুষা চোখ নামিয়ে নেয়। একটু পর চোখ তুলে আবার তাকায়। প্রহর তখনও ওর দিকেই তাকিয়ে আছে। রুষাকে আবার তাকাতে দেখে প্রহর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রুষা দুদিকে মাথা নাড়ায়, কিছু হয়নি। দুজনকে কেউ খেয়াল না করলে উদয়ের চোখে পড়ে যায় দুজনের ইশারায় কথা বলা। খাবার খাওয়া শেষ হয়। সবাই সোফায় এসে বসে। রুষা রুমের দিকে চলে যেতে নিলে পেছন থেকে ডেকে ওঠেন উমর চৌধুরী। রুষা পেছন ফিরে তাকায়। কোথায় যাচ্ছ এখন? এখানে আসো। রুষার বুক কেঁপে ওঠে। ডাকছি কেন? কি বলবে? আবার ডেকে উঠে দূরে দূরে বুকে এগিয়ে আসে সোফার কাছে। উমর চৌধুরী একটু চেপে বসে রুষাকে বসার জায়গা করে দেন। হাত দিয়ে ইশারা করেন নিজের পাশে বসার জন্য। রুষা দুই বাবার মাঝখানে বসে। প্রহরও নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। সাদ্দাম টেনে ধরে এনে সোফায় বসিয়েছে। মেয়ের সহ সবাই সোফায় বসে আছে। প্রহর বা রুষা দুজনের একজনও বুঝতে পারছে না ওদের দুজনকে এভাবে বসালো কেন। রুষার হাত পা শরীর ঘামতে শুরু করে তিত্তির করে। নার্ভাসনেসের জন্য হাত মৃদু কাঁপছে। এলোমেলো দৃষ্টি ফেলেছে এদিক সেদিক। প্রহরেরও একই অবস্থা। আজকের আগে এমন নার্ভাস আর কখনো হয়নি। ওর শরীরও তিত্তির করে ঘামছে। বুকের ভেতর দুরু দুরু করছে। দৃষ্টি ফ্লোরের দিকে স্থির। মমিনুলের কথা শুনে সেদিকে তাকায় সবাই। ওর সাথে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। মমিনুলের হাতে একটা কালো ব্যাগ। প্রহর তাকিয়ে থাকে লোকটার মুখের দিকে। কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। আগে যেন কোথায় দেখেছে। কে এই লোক? এখানে এসেছে কেন? উমর চৌধুরী বসা থেকে উঠে লোকটার সাথে কুশল বিনিময় করেন। ওনাকে সিঙ্গেল সোফায় বসতে দেন। তাকিয়ে থাকতে থাকতে প্রহরের মনে পড়ে যায় লোকটা আসলে কে। এই তো কাজী হাসান মাহমুদ। ঐশার আর সাদ্দামের রেজিস্ট্রি তো নিয়ে করিয়েছিল। উদয় আর জারার বিয়ের সময়ও ওনাকেই নিয়ে গিয়েছিল রেজিস্ট্রি করানোর জন্য। সেজন্যই এত চেনা চেনা লাগছে। ইনি এখানে কেন? কি করতে এসেছে? ড্যাড, উনি
তোমার আর রোষার রেজিস্ট্রেশন প্ল্যান বিয়ে পড়ানোর জন্য এসেছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় প্রহরের। তড়িৎ গতিতে রুষার মুখের দিকে তাকায়। রুষা আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে অবাক চোখেই। ওদের দুজনের বিয়ে আর ওরা মাত্র জানলো। জীবনের প্রথম বিয়ে করছি, পুরনো ড্রেস পরে বিয়ে করব। আমরা কি জীবনে দশমবার বিয়ে করেছিলাম নাকি? আমরাও প্রথমবারই বিয়ে করেছিলাম। পুরনো ড্রেস পরে তো আর বিয়ে করেনি। আমার বেলায় এই বৈষম্য কেন? সম্বন্ধী সাহেব, পুরনো ড্রেস পরে বিয়ে করলে সমস্যা কোথায়? আপনার জন্য কি এখন মঙ্গল গ্রহ থেকে শেওয়ালিন নিয়ে আসবো? সাদ্দাম বলে। সাদ্দামের শেষের কথাগুলো শুনে মুচকি হাসি সবাই। কাজী সাহেবের তাড়াহুড়ায় একে একে দুজনেই রেজিস্ট্রি পেপারে সই করে। কাজী সাহেব এখান থেকে গিয়ে আরো দুটো বিয়ে পড়াবেন, তাই তার এত তাড়াহুড়া। ধর্মীয় ভাবে বিয়ে পড়ানোর জন্য যখন রুষাকে কবুল বলতে বলা হয়, তখন আর রুষার গলা দিয়ে শব্দ বের হয় না। প্রভুর পাশেই বসে আছে, পাশাপাশি বসানো হয়েছে দুজনকে। উষা ফোনের ক্যামেরা অন করে ভিডিও করছে। নাদিয়া রুষার পাশে বসে আছে। কয়েক মিনিট পেরিয়ে যায়, রুষার গলা দিয়ে কথা বের হয় না। কবুল বলার জন্য সবাই চাপ দেয়। রুষা চোখ তুলে বাবা মায়ের মুখের দিকে তাকায়। তারা কবুল বলার জন্য বলেন। সকলের দিকে একবার নজর বুলিয়ে প্রহরের দিকে তাকায়। প্রহর নিজের বাম হাত দ্বারা রুষার ডান হাত মুঠো করে ধরে, চোখের ইশারায় কবুল বলতে বলে। রুষা ভীষণ নার্ভাস হয়ে গেছে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। প্রহরের হাতের মুঠোয় থাকা হাতটাও কাঁপছে তিত্তির করে। দৃষ্টি ফ্লোরের দিকে স্থির রেখে কম্পিত স্বরে আলহামদুলিল্লাহ কবুল বলে। পরপর আরো দুবার একই বাক্য উচ্চারণ করে। তারপর প্রহরকে বলতে বলা হয়। প্রহর সময় না নিয়ে দ্রুতই বলে দেয়। অল্প সময়ের মধ্যে দুজনের সম্পর্ক পরিবর্তন হয়ে যায়। চাচাতো ভাই বোন থেকে হয়ে ওঠে ওরা হাজব্যান্ড ওয়াইফ, জীবন মরণের সঙ্গী। নাদিয়া আগেই কিচেন থেকে খেজুর এনে রেখেছিল। সবাইকে খেজুর খেতে দেয় উদয়। নিজের হাতে ছোট ভাই আর ভাইয়ের বউকে খাইয়ে দেয়। সকলের অগোচরে নাদিয়ার মুখেও একটা পুড়ে দেয়। নাদিয়া বেশ অবাক হয় উদয়ের এমন কাণ্ডে। অন্য দিনের তুলনায় আছে উদয়কে অনেক বেশি হাসি খুশি মনে হচ্ছে, আর নাদিয়ার সাথেও কিছুটা স্বাভাবিক আচরণ করছে। নাদিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সোফায় বসতে বসতে আস্তে আস্তে বলে, এইভাবে তাকিয়েছো কেন? বিয়ে করতে ইচ্ছে করছে আবার? নাদিয়া কিছু বলার জন্য মুখ খুলতে আরেকটা খেজুর ওর মুখের মধ্যে পুড়ে দিয়ে বলে, খেজুর খাও, খেজুর খাওয়া ভালো। নাদিয়া কিছু বলতে চেয়েও বলল না। তবে উদয় একবারই ওর সাথে কথা বলছে, এতেই ভালো লাগছে। কাজী সাহেবকে ডিনার সেরে যেতে বলেন ওমর চৌধুরী। কাজী সাহেব না করে বলেন, মাগরিবের পর একটা বিয়ে করেছিলাম, সেখানে খেয়েছি, আর খাবো না এখন। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আরো দুটো বিয়ে পড়ানো বাকি আছে এখনো, তারা অপেক্ষা করছে আমার জন্য। আপনাদের এখানে দেরি হবে না বলে আগে এখানে এসেছে। কাজী সাহেব নিজের পাওনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সবাই চুপচাপ সোফায় বসে আছে। সাদ্দাম সবার আগে মুখ খোলে। আমি ভীষণ কনফিউজ। উদয় বলে, কিসের জন্য? প্রথম, রুষা আর প্রহর আমার বন্ধুর ছোট ভাই বোন, সেই হিসাবে আমারও ছোট ভাই বোন। আবার রুষা আমার শালি আর প্রহর আমার সম্বন্ধী। এখন শালের হাজব্যান্ড মানে আমার ছোট ভাইরা ভাই, আবার সম্বন্ধীর বউ মানে আমার বড় ভাবি। এখন ওদের দুজনকে আমি কি বলে সম্বোধন করব? বন্ধুর ভাই বোন মানে ছোট ভাই বোন, নাকি শালি আর শালের হাজব্যান্ড, নাকি সম্বন্ধী আর সম্বন্ধীর বউ মানে ভাবি? এক সম্পর্কে দুজনই আমার ছোট, আরেক সম্পর্কে একজন ছোট আরেকজন বড়, আবার আরেক সম্পর্কে দুজনই বড়। মানে কনফিউশন আর কনফিউশন। এদের দুজনকে আমি কি বলে সম্বোধন করব ভাই? নিজেকে এখন কেমন যেন পাবনার রোগী বলে মনে হচ্ছে। তোর কথা শুনতে এখন আমার নিজেকে পাগল মনে হচ্ছে। তুই চুপ থাক ভাই, আর কিছু বলিস না। আগে যা বলে ডাকতি এখনো তাই বলে ডাকবি। নিজের মাথা খারাপ করিস না, সাথে আমারটাও। ভাই, প্রহরেরও তো সম্পর্ক উল্টাপাল্টা হয়ে গেল। কিভাবে? ওই যে রুষা আগে ওর ছোট বোন ছিল, এখন বউ হয়ে গেছে। ওর ছোট মা আর ছোট আব্বু এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেছে। নিজের বাবা চাচা শ্বশুর হয়ে গেছে। আপন বড় ভাই সম্বন্ধী হয়ে গেছে। উষা আর আমি সম্পর্কে বড় হয়ে গেছি। এটা ওর নিজের বাড়ি, আবার শ্বশুর বাড়ি। মানে নিজের বাড়ির গরজামাই হয়ে থাকতে হবে।
আবার রুষার বেলায়ও উল্টাপাল্টা হয়ে গেছে। ভাই হয়ে গেছে হাজব্যান্ড, আপন বড় বোন হয়ে গেল ননাস। নিজের বাবা মা এখন চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি হয়ে গেছে। বড় আব্বু এখন শ্বশুর, বড় ভাই এখন বাসুর। ভাই তুই চুপ কর এখন, নিজের সাথে সাথে আমাদেরও কনফিউজ করিস না। সব কনফিউজড ভাই। এ বাড়ির সকলের সম্পর্কটাই উল্টাপাল্টা হয়ে গেছে। আমরা দুই শ্বশুর এখন বাকি কথা শেষ করতে দেয় না উদয়। বসা থেকে উঠে গিয়ে সাদ্দামের মুখ চেপে ধরে বলে, তুই মুখ বন্ধ রাখবি কিনা বল। সাদ্দাম উদয়ের হাত সরিয়ে দিয়ে বলে, বাকি কথা শেষ তো করতে দে। তোর কথা তোর কাছেই রাখ। দুজনের মধ্যে কথা বলা নিয়ে কতক্ষণ তর্ক বিতর্ক হয়। ওদের দুজনকে থামিয়ে দিয়ে উমর চৌধুরী বলেন, আজকে থেকে তাহলে রোষার প্রহরের রুমে থাকবে। উদয় হাত উঁচু করে বলে, আমি কিছু বলতে চাই। সবাই উদয়ের দিকে তাকায়। বলো। ওদের দুজনে আনুষ্ঠানিকভাবে বিয়ে না হওয়া অব্দি আগের মতে আলাদা আলাদা রুমে থাকবে। কিন্তু বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হয়েছে আমরা জানি, বাইরে কেউ জানে? রিসেপশন না হওয়া পর্যন্ত আগের মতোই থাকবে ওরা দুজন। আনুষ্ঠানিকভাবে জানাজানি হওয়ার পর না হয় একসাথেই থাকবে। মাত্র কটা দিনই তো, সামনের শুক্রবারের পরের শুক্রবারেই তো রিসেপশন পার্টিতে হবে। উদয়ের কথা শুনে প্রহরের মুখ চুপসে ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত এই ছিল বড় ভাইয়ের মনে। সাদ্দাম বলে, উদয় একদম ঠিক বলেছে আব্বু, আমি উদয়ের সাথে একমত। উমর চৌধুরী কিছু বলতে চাইলেন, কিন্তু উমাই চৌধুরী চলো আমরা রুমে গিয়ে শুয়ে পড়ি। কি করবে না করবে সেটা ওরা নিজেরাই বুঝে নিক। বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নেই। তুমি আবার বসে আছো। কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ান। বড় ভাইয়ের হাত ধরে টেনে তুলে পা বাড়ান রুমের দিকে। পিছন ফিরে তাকিয়ে বলেন, কেন? চলো রুমে গিয়ে ঘুম পেয়েছে। আয়েশা চৌধুরী বসা থেকে উঠে দুই ভাইয়ের পেছন পেছন এগিয়ে যান। ওনারা চলে যেতেই প্রহর বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। আবার অসহায় মানুষের মতো করে বলে, এসব কি ব্রো? আজকে শত্রুর মতো বিহেভ করছো কেন আমার সাথে? উদয় অবাক হওয়ার ভান ধরে বলে, আমি আবার কি করলাম ভাই? আজব। শুধু আমার বেলায় কেন এই বৈষম্য? তোমরা সবাই বিয়ে করে তো ঠিকই বউয়ের সাথে থেকেছ, শুধু আমার বেলায় কেন উল্টো নিয়ম? এটা তোর শাস্তি। কেন? আমি আবার কি করেছি? কিসের শাস্তি এটা? বিয়ে করেও বউর সাথে থাকতে পারবো না, এটা আবার কেমন শাস্তি? এটা উদয় চৌধুরী দেওয়ার শাস্তি। উদয় চৌধুরী শাস্তি দেবে আর সেটা ইউনিক হবে না, তা তো হতে পারে না। এটা তোর শাস্তি। বিয়ে করো, আগামী 10 দিন বউ ছাড়া থাকবে। দিস ইজ নট ফেয়ার ব্রো। সবাই বউ নিয়ে থাকবে আর আমি বউ ছাড়া থাকবো? নাও নেভার। উষা, তুই আগামী 10 দিন রোষার সাথে থাকবে। এটা আবার কেমন বিচার ভাই? তুই আমার কাছ থেকে আমার বউকে কেন কেড়ে নিচ্ছিস? তোরা দুই ভাই কি করবি কর, আমি আমার বউ নিয়ে রুমে গেলাম। উষা চলো। বলে উষার হাত ধরে উদয় সাদ্দামের হাত ধরে বলে, তুই কোথায় যাচ্ছিস? আমার তো কথা শেষ হয়নি। তুই বউরের সাথে থাকবি আজ। নো। ইয়েস। তুই নিজেই তো ঠিকই বউ নিয়ে ঘুমাবি। আমরা দুজন যদি বউ ছাড়া থাকি, তোরা দুজনও বউ ছাড়া থাকবি। দুজন কোথায় পেলে তুই? তুই আর শ্বশুর মশাই, কোনো বৈষম্য চলবে না। আমরা দুজন বউ ছাড়া থাকলে তুই ভাবিকে ছাড়া আর শ্বশুর শাশুড়ি মাকে ছাড়া থাকবে। না হলে যার যার বউ তার তার সাথেই থাকবে। লজ্জা করে না? শ্বশুরের কাছে শাশুড়িকে আলাদা করতে চাস? তোর লজ্জা শরম নেই? ছোট ভাই আর ছোট বোনের বর আর বউকে আলাদা আলাদা রাখার চেষ্টা করিস। তুই বুঝতে পারছিস না আমার কথা? আমি ঠিকই বুঝতে পারছি, বুঝতে পারিস নাই তুই নিজে। আমরা দুই ভাইরা বউ ছাড়া থাকলে তুই আর শ্বশুরও বউ ছাড়া থাকবি। এটা না হলে আমরা দুজন আন্দোলন করব রাজপথে। যা কর গিয়ে, গাথা কোথাকার। প্রহর বসা থেকে উঠে সবাইকে ছেড়ে নাদিয়ার এক হাত নিজের হাতে মুঠোয় পুরে নেয়। তারপর গা ছাড়া ভাব নিয়ে বলে, বউটাও লাগবে না আমার, কোনো বাসও করবো না আমি। আজকে আমরা দুই ভাই বোন সারা রাত গল্প করে পার করে দিব। তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। সাদ্দাম ব্রো, তুমি তোমার বউ নিয়ে যাও। আর ব্রো, তুমি আমার বউটাকে সাথে করে নিয়ে যাও। পাশের রুমে ওকে রেখে তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। উদয় পেছন ফিরে বড় বড় চোখ করে প্রহরের দিকে তাকায়। দেখে নাদিয়ার সামনে দাঁড়িয়ে নাদিয়ার এক হাত ধরে রেখেছে। এইভাবে তাকাচ্ছ কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তোমরা।
কোনো ভয় নেই, বউয়ের কাছে যাবো না। মেম ভাবি তো আমার সাথে আছে, নো টেনশন। উদয় প্রহরের হাত থেকে নাদিয়ার হাত ছাড়িয়ে নেয়, নিজে নাদিয়ার হাত ধরে বলে, জানিস না নাদিয়া অসুস্থ, ও রাত জাগা বারণ, নিচে বসে থাকবি থাক, ভুলে আমার বোর দিকে নজর দিবি না। উদয়, ভাবিকে ছাড়, চলে কাজ করি। আজ থেকে আগামী 10 দিন ভাবি, উষা আর রুষা একসাথে থাকবে, আর আমরা 3 জন নিজেদের মতো। সাদ্দাম বলে। উদয় সাদ্দামের দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। জীবনেও বউ ছাড়া ঘুমাবে না উদয়। সারাদিন যত যাই হোক, রাতে নাদিয়া পাশে না থাকলে ঘুম আসে না ওর। রাতে যতক্ষণ পর্যন্ত নাদিয়া বেডে না আসে ততক্ষণ উদয়ের অস্থির অস্থির লাগে। নাদিয়া বেডে শোয়ার পরেই ওর ঘুম আসে। আর নাদিয়ারও এখন ঘুমের প্রয়োজন। দুই বোনের সাথে থাকলে জীবনেও ঘুমোবে না, গল্প করে রাত পার করে দেবে। উদয় নাদিয়ার হাত ধরে রেখে রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। তারপর বলে, সাদ্দাম উষার সাথেই থাকবে, রোষা থাকবে ওর রুমে, আর প্রহর তুই তোর রুমে। ভাই, তুই প্রহরের বাসরের পেছনে কেন পড়েছিস? তুই ছোট মানুষ, বুঝবি না, আগে বড় হ, তারপরে বুঝতে পারবি। আমি ছোট? অবাক হয়ে বলে সাদ্দাম, বড় বড় চোখ করে আবার বলে, ছেলের বয়স 2 পেরিয়ে 3 চুই চুই, আবার বাপ হব বোধহয় খুব শীঘ্রই, আর তুই বলছিস আমি ছোট মানুষ? প্রহর দ্রুত গিয়ে নাদিয়ার হাত টেনে ধরে। উদয় পেছন ফিরে প্রহরের মুখের দিকে তাকায়। হাত ছাড় নাদিয়ার। ছাড়বো না, সবাই চলে যাবে, আমি একা একা কি করব? ভাবিকে আমার কাছে রেখে যাও, সারা রাত ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো আর গল্প করব। উদয় প্রহরের হাত থেকে নাদিয়ার হাত আবার ছাড়াতে চেষ্টা করে বলে, গিয়ে ঘুমা, তোর না আগামীকাল ইম্পর্টেন্ট মিটিং আছে। ঘুম আসবে না। কেন? কিছুই না, আমি বউ ছাড়া থাকলে তুমিও থাকবে, দুজন একবারের ছেলে, দেহে একই রক্ত, তাহলে নিয়মও একই হতে হবে। সাদ্দাম বলে। প্রহরের কথার সাথে আমি একমত পোষণ করছি। উদয় কিছু না বলে নাদিয়াকে টেনে নিয়ে রুমের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রহর নাদিয়াকে ছাড়ে না। উদয় বিরক্ত হয়। ভাই, তুই তোর বউকে ধরে টানাটানি কর না, আমার বউ বাচ্চা ধরে কেন টানাটানি করছিস? ছাড়। প্রহর অবাক হয়ে বলে, বউকে ধরে না হয় টানাটানি করছে, কিন্তু বাচ্চাকে ধরে কখন টানাটানি করলাম? টানছিস তো, আমার বউ বাচ্চা তো একসাথেই আছে, আর তুই দুজনকে ধরেই টানছিস। উদয় একটু থেমে আবার বলে, ছাড় না, অনেক রাত হয়ে গেছে। নাদিয়ার হাত ছেড়ে দেয় প্রহর। 2 হাত উঁচু করে বলে, সবাই সবার বউ নিয়ে ঘুমাবে, আমি আর কি করব? বাসর রাতে বসে বসে মশা মারি। সাদ্দাম বলে, দুজনকে একসাথে থাকতে দে না ভাই। বেশি বেশি করবি তো তোর বউ নিয়ে চলে যাব। বাসর না হয় না করলো, বাসর রাতে দুজনকে অন্তত গল্প তো করতে দে। উদয় তাকিয়ে রইল সাদ্দামের মুখের দিকে। ভুল কিছু বলেনি, বিয়েটা যেভাবেই হোক বাসর রাতটা তো একেবারেই মাটি হতে দেওয়া যায় না। আজকে রাতটা না হয় গল্পই করুক দুজনে মিলে, 10 দিন পর না হয় সজ্জিত বাসর ঘরে বাসর করবে। আচ্ছা যা দুজন, আজকে রাতটা কথাবার্তা বল, একে অপরকে আরো ভালো করে বলছ, কিন্তু ভুলেও একসাথে ঘুমানোর চিন্তা করবি না। একটু থেমে আবার বলে, 2টা চুমু খেতে পারিস বা। বাকি কথা শেষ করতে দেয় না নাদিয়া, হ্যাচকা টান দেয় উদয়ের হাত। আপনি ঘুমোবেন না? কথা বলতে বলতে টেনে সেই কাছে চলে আসে। নাদিয়ার জন্য বাকি কথা শেষ করতে পারলো না। আর কিছু না বলে নাদিয়ার সাথে রুমের দিকে এগিয়ে যায়। সাদ্দাম প্রহরকে কতক্ষণ খেপিয়ে উষাকে নিয়ে চলে যায়। বেচারা প্রহর, সবাই মিলে পেয়েছেটা কেউকে, যে যা পারছে বলছে করছে। বিয়ে করলে এমন অবস্থা হয়? ঘুরে দাঁড়িয়ে সোফায় বসে থাকা উষার দিকে তাকায়। সেই যে সোফায় বসেছে তারপর আর উঠেনি, কোনো কথাও বলেনি, মুখ তুলে তাকাচ্ছেও না, শাড়ির আঁচল দিয়ে ঘুমটা টেনে রেখেছে। রুষার দিকে এক পা আগায়, বুকের ভেতর কেমন যেন করে উঠে, হার্টবিট বাড়তে শুরু করে। এসে দাঁড়ায় রুষার সামনে। ধরব? মুখ তুলে তাকায় রুষা, প্রশ্নবোধক চাহনি, কি ধরার কথা বলছে। হাত ধরবো তোমার। শেষের বাক্য থেমে থেমে বলে। প্রহরের মুখ থেকে তুমি সম্বোধন শুনে চোখ নামিয়ে নেয় রুষা। এমন সম্বোধন শুনে হঠাৎ করে বুকের ভিতর কাঁপুনি অনুভব করছে। বুঝতে পারছে অস্বাভাবিক গতিতে হৃদস্পন্দন হচ্ছে। রুষা মাথা কাত করে হ্যাঁ বলে। বুঝতে পারছে অস্বাভাবিক গতিতে হৃদস্পন্দন হচ্ছে। ধরবো? রুষা মাথা কাত করে হ্যাঁ বলে। প্রহর সময় নষ্ট করে না। রুষার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে রুষাকে দাঁড় করাই, তারপর দুজনে এগিয়ে যায় সিঁড়ির দিকে। উপরে উঠে এসে দাঁড়ায় প্রহরের রুমের সামনে। রুষা আগের মতোই কম্পিত স্বরে বলে,
ব্রত একসাথে থাকতে নিষেধ করলো। প্রহর রুষাকে টেনে নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে, শুধু বাসরটাই করতে নিষেধ করেছে, সেটা কেন তাও বুঝতে পেরেছি আমি। কেন? পরে বলবো। রুষার হাত ছেড়ে দিয়ে রুমের ডোর লক করে দেয়, তারপর দাঁড়ায় মুখোমুখি হয়ে। দুজনের হৃদয় স্পন্দন অস্বাভাবিক গতিতে ছুটছে, নার্ভাস হয়ে গেছে দুজনেই। প্রহর নিজের দুই হাত উঁচু করে রুষার শাড়ির আঁচল সরিয়ে দেয় মাথার উপর থেকে। রুষার মায়াবী মুখশ্রী আবারও চোখের সামনে ভেসে ওঠে। অন্য দিনগুলোর তুলনায় আজকাল রুষাকে একটু বেশি সুন্দরী আর মায়াবী লাগে প্রহরের কাছে। তাকালে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। প্রপোজ করেছিল বলে ঠাটিয়ে চড় মারলো, কয়েকদিনের ব্যবধানে আবার তারই প্রেমে পাগল হলো। বড় অদ্ভুত বিষয়, মায়া জিনিসটা বড় অদ্ভুত। একটাবার শুধু মায়ায় জড়ালেই হলো, তারপর আর সেই মায়া কাটানো যায় না সহজে, হয়তোবা কোনো দিনও না। দুই হাতে আগলে ধরে রুষার মুখশ্রী। দুজন কাছাকাছি হয় আরো, দুজনের চোখ একে অপরের দিকে স্থির। এই দেখা যেন শেষ হবে না কোনোদিন, এই দেখা শেষ হবারও নয়। তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে, চোখ সরাতেই ইচ্ছে করছে না দেখার পর থেকে। লজ্জায় নিজের দৃষ্টি সরিয়ে নেয় রুষা। রুষাকে লজ্জা পেতে দেখে মুচকি হাসে প্রহর। লজ্জা পেলে নারীদের সৌন্দর্য আরো বেড়ে যায় যেন। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আবার বলে, জানি না কখন কিভাবে তোমার মায়ায় পড়েছে, ভালোবেসেছে, নিজের অজান্তেই ভালোবেসেছি তোমাকে। যখন অনুভব করলাম তোমাকে ভালোবাসি, তখন নিজেই যেন নিজেকে চিনতে পারছিলাম না। রুষা চোখ তুলে আবার প্রহরের মুখের দিকে তাকায়। হঠাৎ করে এমন তুমি তুমি বলে সম্বোধন করছো কেন? কেমন যেন লাগছে আমার। হঠাৎ করে বিয়ে হয়ে গেল, হঠাৎ করে তুমি আমার বউ হয়ে গেলে, হঠাৎ করে ছোট মা, ছোট আব্বু, শ্বশুর শাশুড়ি হয়ে গেল, তাহলে হঠাৎ করে ডাক পরিবর্তন হবে না কেন? কিছু না বলে তাকিয়ে রইল রুষা। রুষার চোখে চোখ রাখে প্রহর, কাছে টেনে আনে আরো একটু। বাড়িতে প্রবেশ করার পর যখন শুনলাম তোমাকে দেখতে এসেছে ছেলেপক্ষ, তোমাকে বোঝাতে পারবো না তখন বুকের ভেতর কেমন অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে বুঝি মরেই যাব। ভালোবাসার মানুষ, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা এত বেশি হয় আজকের আগে কখনোই বুঝতে পারিনি। আমি পাগল হয়ে গিয়েছিলাম। রুষার দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে চোখ মুছিয়ে দেয় প্রহর। কি হয়েছে, কাঁদছো কেন? কিছু বলতে পারে না রুষা। বরাবরের মতোই কান্নাগুলো গলা বন্ধ করে দিয়েছে। কান্না না থামলে আর কথা বলতে পারবে না। প্রহর শক্ত করে জড়িয়ে ধরে রুষাকে। প্রহরের চেয়ে রুষা আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরে। প্রহরের বুকে মাথা গুজে কান্না বন্ধ করার চেষ্টা করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করে বিনুনি করছে নাদিয়া। ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে উদয়। এগিয়ে এসে দাঁড়ায় নাদিয়ার পেছনে, হাতের টাওয়েল পাশের টুলের উপর রেখে দেয়। নাদিয়ার পেছনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে নেয়। নাদিয়া বিনুনি করতে করতে আয়নার দিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। উদয়কে একভাবে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি সরিয়ে নেয় নাদিয়া। উদয় দৃষ্টি সরায় না, তাকিয়ে দেখতে থাকে আগের মতোই। নাদিয়া প্রেগনেন্ট হওয়ার পর অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে। আগের চেয়ে সৌন্দর্য বেড়ে গেছে, স্বাস্থ্য বেড়েছে, দেখতেও অনেক বেশি ভালো লাগে এখন। নাদিয়াকে জড়িয়ে ধরার জন্য দুই হাত প্রসারিত করে। জড়িয়ে ধরতে গিয়েও থেমে যায়, ফিরিয়ে নেয় হাত। উজ্জ্বল চোখমুখ মুহূর্তেই মলিন হয়ে যায় আবার। নাদিয়ার পেছন থেকে সরে বেড়ে গিয়ে আতশোয়া হয়ে ফোন হাতে তুলে নেয়। নাদিয়া ঘাড় ঘুরিয়ে তাকায় উদয়ের মুখের দিকে। মাঝে মধ্যেই খেয়াল করে উদয় ওকে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না, ছুতে গিয়ে হাত গুটিয়ে নেয়, আদর করতে গিয়েও থেমে যায়। হঠাৎ হঠাৎ চোখ মুখের পরিবর্তন হয় অনেক। মাঝে মধ্যে মনে হয় গভীর ভাবনার সাগরে ডুবে গেছে, কি যেন ভাবে এক মনে। সুস্থ হওয়ার পর থেকেই উদয় এমন আচরণ করে। নাদিয়া জিজ্ঞেস করলে কিছু বলে না, প্রসঙ্গ এড়িয়ে যায় দ্রুত। কিছু যেন লুকায় ওর কাছ থেকে। উদয় বলতে চায় না, তাই নাদিয়াও আর জোর করে না। সময় হলে হয়তো উদয় নিজে থেকেই বলবে। কিন্তু উদয়ের এমন আচরণ নাদিয়ার খারাপ লাগে। ও তো চায় আগের উদয়কে ফিরে পেতে, যে কারণে অকারণে ওকে জড়িয়ে ধরবে, ছুঁয়ে দেবে গভীর ভাবে, ভালোবাসবে, আদর করবে, আগের মতো চোখে হারাবে, দৃষ্টি আড়ালে গেলে ডাকাডাকি করবে। বিনুনি করা শেষ করে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে, এগিয়ে যায় বেডের কাছে। উদয় ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। লাইট অফ করে এসে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমোবেন না? নাদিয়া লাইট অফ না করেই বেডে উঠে যায়। উদয়ের হাত থেকে ফোন নিয়ে পাশে রেখে দেয়।
উদয়কে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই উদয়ের বুকে মাথা ঠেকিয়ে আতশোয়া হয়ে উদয়কে জড়িয়ে ধরে। তারপর মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। উদয় বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওর মুখের দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে নাদিয়ার আজ কি হলো। এভাবে তাকিয়ে আছেন কেন? জড়িয়ে ধরুন। অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। রোজ তো ঘুমাই, আজ না হয় জেগে থাকি আপনার সাথে। আগে তো রাতের পর রাত আপনার সাথে জেগে বসে থাকতাম। অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে যাচ্ছি আপনার এমন আচরণে। আমার তো ভীষণ কষ্ট হয় এমন আপনাকে দেখে, একটু ভালো লাগে না আমার। কি হয়েছে আপনার? আজকে বলতেই হবে আপনাকে। উদয় নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকায়। নাদিয়া হাত বাড়িয়ে উদয়ের গালে হাত রাখে। উদয় আবার তাকায় নাদিয়ার মুখের দিকে। বলুন না কি হয়েছে আপনার, আমি শুনতে চাই আজ। আপনি কেন বারবার আমাকে ছুতে গিয়েও হাত গুটিয়ে নেন? আমাকে ছুতে গেলে আপনার হাত কেন কাঁপে? আমাকে জড়িয়ে ধরতে গিয়েও কেন থেমে যান? আমি নিজ থেকে আপনাকে জড়িয়ে না ধরলে আপনি কেন ধরেন না? আমি নিজ থেকে আপনার কাছে না আগালে আপনি কেন আগান না? সবসময় কেন আমার কাছ থেকে দূরে দূরে থাকেন? আমার তো কষ্ট হয় এমন আপনিকে দেখে। বারবার মনে হয় আমার জন্য আপনি এমন হয়ে গেছেন। আমি জোর করে আপনার জীবনে রয়েছি, আপনার সব সমস্যার কারণ আমি। উদয় নাদিয়ার ঠোঁটে আঙ্গুল চেপে হুশ শব্দ করে। আমার জীবনের সব সমস্যার সমাধান তুমি। আমি তো চাই আগের আমিটাকে ফিরে আনতে। মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে পারি না তো। একটু জড়িয়ে ধরুন না শক্ত করে। উদয় নাদিয়াকে উপরের দিকে টেনে তুলে ভালোভাবে বুকের উপর তুলে নেয়। তারপর শক্ত করেই জড়িয়ে ধরে। উদয়ের হার্টবিট বেড়ে গেছে আবার। নাদিয়া মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। যতবার নাদিয়া উদয়ের কাছাকাছি আসে, একে অপরকে জড়িয়ে ধরে, তখনই উদয়ের হার্টবিট এমন দ্রুত গতিতে ছুটে চলে, যা আগে প্রথম প্রথম হতো উদয়ের, কিন্তু মাঝখানে ঠিক হয়ে গিয়েছিল। তখন কাছাকাছি আসলেও আর এমন হতো না, কিন্তু উদয় সুস্থ হওয়ার পর থেকে আবার এমন হয়। উদয়ের বুকে মাথা টেকিয়ে বলে, বলবেন না তো আপনি কেন আমাকে ছুতে গিয়েও হাত গুটিয়ে নেন? যদি ধরতে গিয়েও কেন থেমে যান? কাছাকাছি আসতে গিয়েও কেন আবার দূরে সরে যান? বলুন না আমাকে, আপনি কেন এমন করেন? কি হয়েছে? তুমি শুনলে কষ্ট পাবে। নাদিয়া মুখ তুলে তাকায় আবার। উদয়ের চোখে চোখ রেখে বলে, এমন প্রতিনিয়ত যতটা কষ্ট পাচ্ছি ততটা তো পাবো না। আপনি বলুন, আমি শুনবো। যারার কথা মনে আছে তোমার? যারা নাম শুনতেই নাদিয়ার চোখ মুখের পরিবর্তন ঘটে। কিছু সময় উদয়ের মুখের দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। মনে আছে, একসময় ওকে আমি ভালোবাসতাম, নিশ্চয় শুনেছ। উদয় নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। নাদিয়ার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলার মতো সাহসও নেই। নাদিয়া মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকিয়ে রইল ওর কথা শোনার জন্য। উদয় অন্যদিকে তাকিয়ে থেকেই বলতে শুরু করে, আমি যারাকে একসময় পাগলের মতো ভালোবাসতাম, নিজের থেকে বেশি ওকে ভালোবাসতাম, কিন্তু অনেকদিন আগে থেকে আর ভালোবাসি না। এখন পৃথিবীতে যত মানুষ আছে সকলের ভিড়ে ওকে সবচেয়ে বেশি ঘৃণা করি। ও আমার ঘৃণারও যোগ্য নয়। ওর নামটা মনে রাখতে চাই না আমি, কিন্তু ভুলতেও পারছি না। আর এই ভুলতে না পারার কারণ আমার এমন আচরণ। আমি চাই আমার পুরনো সব স্মৃতি মস্তিষ্ক থেকে মুছে যাক, তাহলে হয়তো আমি স্বাভাবিক হতে পারবো দ্রুত। এই হাত দুটো দিয়ে আমি অসংখ্যবার ওই নোংরা মেয়েকে ছুঁয়েছিলাম। তোমাকে ছুঁতে গেলে মনে হয় আমি নোংরা অপরিষ্কার অপবিত্র হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছি। নোংরা অপরিষ্কার অপবিত্র হাত দিয়ে ছুঁয়ে তোমাকে নোংরা অপরিষ্কার অপবিত্র করে দিচ্ছে। আমি নিজের সাথে যুদ্ধ করেও তখন তোমাকে ছুঁতে পারি না। মনের সাথে যুদ্ধ করে ছুঁতে গেলে হাত কাঁপে, শরীর কাঁপে, ভেতরে ঝড় শুরু হয়। মনে হয় আমি অপবিত্র, আমার সব কিছুই অপবিত্র। আমি চাইলেও যখন তখন তোমাকে ছুঁতে পারি না, ওঠা জড়িয়ে ধরতে পারি না, ইচ্ছে হলে আদর করতে পারি না। একটু থামে উদয়। নাদিয়া বলে, ওকে জড়িয়ে ধরেছিলেন কখনো? তড়িৎ গতিতে উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। মিথ্যে বলতে পারে না, মাথা নাড়াই ধরেছিল। একবার ধরেছিলাম, তা ওর জোরে জড়িতে। চোখেছিলেন একবার আমাদের এঙ্গেজমেন্টের পর ওর হাতে। তাছাড়া আর কখনো না? না, এখন আমার নিজেকে অপরাধী মনে হয় সবসময়। আমি জোর করে তোমাকে বিয়ে করেছিলাম। আমি কত বড় স্বার্থপর মানুষ বুঝতে পারি না মাঝে মাঝে। নিজে ভালো থাকার জন্য তোমাকে জোর করে এনেছি নিজের কাছে। এবার নাদিয়া উদয়ের ঠোঁটে আঙ্গুলের চাপ। আপনি জোর করে আনেননি, আমি নিজে থেকে এসেছিলাম বলে নিয়ে আসতে পেরেছিলেন। আমাদের ভাগ্য নির্ধারণ করা ছিল আগে থেকেই। আমরা এক হব, এটা আল্লাহ তাআলার ইচ্ছে ছিল। শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না।
নাদিয়ার হাতটা মুঠো করে ধরে উদয়, তারপর মনের বিরুদ্ধে গিয়ে চুমু খায় হাতে। হাতটা নিজের গালে চেপে ধরে বলে, তুমি আরো আগে কেন আসেন আমার জীবনে? তোমার সাথে আরো আগে কেন দেখা হলো না আমার? ওই যারার সাথে কেন আগে দেখা হলো? ও কেন আসলো আমার জীবনে? তুমি আরো আগে আসলে তো যারা আমার জীবনে আসতো না, আমার জীবনটা তো এমন হতো না। আমার মনে লালন করা প্রথম নারী তো অন্য কেউ হতো না। তাহলে আমার প্রথম ছোঁয়া, প্রথম আলিঙ্গনে আসা নারীটা অন্য কেউ হতো না। আমার ঠোঁটের প্রথম স্পর্শ অন্য নারী পেত না। আরও আগে তুমি কেন আসোনি আমার কাছে? আমার প্রথম ছোঁয়া, প্রথম আলিঙ্গনে, প্রথম চুমু তো তোমার পাওয়া উচিত ছিল। আগের কোনো কিছু মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছি না আমি। নিজের ওপর নিজেরই ঘৃণা লাগে। বারবার মনে হয় তোমাকে ঠকাচ্ছে, তোমার হক নষ্ট করেছে আমি তোমার সাথে অন্যায় করছি। যে হাত দিয়ে ওকে ছুঁয়েছি, সে হাত দিয়ে তোমাকে ছুঁতে গেলে হাত কাঁপে, শরীর কাঁপে, ভেতরে ঝড়ের তাণ্ডব শুরু হয়। এইসব কারণে আমি তোমাকে ছুঁতে পারি না, স্বাভাবিক হতে পারি না। নিজেকে এখন আগের চেয়ে বেশি পাগল পাগল লাগে। মাঝে মধ্যে ইচ্ছে করে হাত দুটো কেটে ফেলে, শরীরের চামড়া তুলে ফেলে। যে হৃদয়ে ওকে জায়গা দিয়েছিলাম, সে হৃদয়ে টেনে ছেড়ে ফেলে। আমি স্বাভাবিক হতে চাই, আগের মতো তোমাকে ভালোবাসতে চাই, আগের মতো এই বুকে আগলে রাখতে চাই, তোমাকে নিয়ে সুন্দর একটা জীবন সাজাতে চাই। কিন্তু আমি নিরুপায়। আমি চাইলেই পারি না এসব করতে। পুরনো স্মৃতি দমিয়ে রাখছে আমাকে, ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে সেসব স্মৃতি। এভাবে থাকতে থাকতে দম বন্ধ হয়ে মরে যাব। আমি ভুলতে চাই পুরনো অতীত। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, সুখে থাকতে চাই, সুন্দর একটা জীবন চাই। আমি কিভাবে বের হব অতীত থেকে? কিভাবে ভুলবো সব স্মৃতি? তার কান্না বন্ধ হলে ওকে পানি খাওয়ায় প্রহর। সেন্টার টেবিলের উপর থেকে টিস্যু পেপার নিয়ে চোখের পানি মুছে দেয়। দুই হাতে নুষার মুখ আগলে ধরে বলে, কাঁদছো কেন? কি হয়েছে? প্রহরের হাতের উপর হাত রাখে রুষা। প্রহরের চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম এই জন্মে আর তোমাকে পাওয়া হবে না আমার। প্রত্যেকটা দিন আমার কি নিদারুণ যন্ত্রণায় কেটেছে তোমাকে কিভাবে বোঝাবো। যতবার বাড়িতে বিয়ের কথা উঠতো, ততবার আমার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হতো। ইচ্ছে করতে চিৎকার করে সবাইকে বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারতাম না, সেই সাহস ছিল না আমার। একদিন অনেক সাহস জুগিয়ে তোমার কাছে গিয়েছিলাম। সব ভয় ভীতি ধামাচাপা দিয়ে রেখেছিলাম নিজের মনের মধ্যে। নিজের মনের কথা বলি তোমার, তার বিনিময়ে কি করেছিলে তুমি? ওই ঘটনার পর আমার মনে হতে থাকে তুমি আমার জন্য না, তুমি কোনো দিনও আমাকে মানবে না। তোমার জীবনে হয়তো অন্য কেউ আছে। তোমাকে ভুলতে চাইতাম, কিন্তু বিশ্বাস করো, ভুলতে গিয়ে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। আমি চাইলেও ভুলতে পারিনি তোমাকে। কিভাবে ভুলবো যাকে এতগুলো বছর ধরে মনের ভিতর সযত্নে লালন করেছি? আমি পারিনি তোমাকে ভুলতে। অদ্ভুত তোমার মায়া, এই মায়া ভুলতে পারিনি আমি, কাটিয়ে উঠতে পারিনি তোমার মায়া। প্রত্যেকটা দিন আমার এত কষ্ট যন্ত্রণায় কেটেছে তোমার ধারণার বাইরে। বাড়ি থেকে যখন বিয়ের জন্য আবার চাপ দিতে শুরু করে, মম ড্যাড রাগারাগি করতো, বারবার আমাকে বোঝানোর চেষ্টা করতো। তারা তো জানতো না তাদের মেয়ে তার মনটা অনেক আগেই আরেকজনকে দিয়ে দিয়েছে। বরাবরের মতো এবারেও না করে দিলাম, বিয়ে করবো না এখন। কিন্তু জানি না হঠাৎ কি হলো, নিজেই আবার মমকে বললাম তোমরা যা ভালো মনে করো তাই হোক। লাস্ট কয়েকদিন তোমার আচরণ চাহনি আমার কাছে অন্যরকম লেগেছে, তাই ভেবেছিলাম আমার প্রতি যদি তোমার মনে বিন্দু পরিমাণ মায়া জন্মে থাকে, তাহলে তুমি নিজেই হয়তো কিছু বলবে বা করবে। আর যদি না বলো না করো, তাহলে এই ছেলেকেই বিয়ে করে এই মায়ার শহর ছেড়ে চলে যাব বহু দূরে। আমার অনুমান ভুল ছিল না, তুমিও ভালোবেসেছো আমায়, পড়েছো আমার মায়াই। এই মায়ায় তো পড়তে চাইনি আমি, জড়াতে চাইনি তোমার মায়ায়, ভালোবাসতে চাইনি তোমাকে, কিন্তু নিজের অজান্তেই তোমার মায়ে পড়েছি, তোমাকে ভালোবেসেছি। আসলে মা জিনিসটা বড় অদ্ভুত। যখন শুনলে আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, তোমার মাথায় আগুন ধরে গেল। কাউকে কিছু বলতে না পেরে আমার কাছে এসে আমার উপর হম্বিতম্বি করলে। তোমার এত কষ্ট ও যন্ত্রণা হচ্ছিল যে তুমি নিজেকেই সামলাতে পারছিলে না। মাত্র কয়েক মিনিটে তোমার কেমন অবস্থা হয়েছিল তাহলে ভাবো তো। এতগুলো দিন আমি কিভাবে থেকেছি,
এসব কিভাবে সহ্য করেছি। এত ভালোবেসেও তোমাকে না পাওয়ার সেই যন্ত্রণা, হৃদয়ে জ্বলতে থাকা আগুনে দগ্ধ হয়েছে, সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কারণে হয়তো আল্লাহ তাআলা প্রেমকে হারাম করেছে। ভালোবাসলে বিয়ের পরেই বাসা উচিত। আমি চাই কেউ আর কোনো দিনও প্রেমে না পড়ুক, আমার মতো করে কেউ আর কষ্ট না পাক। রুষাকে আবার বুকে আগলে ধরে প্রহর অপরাধীর ন্যায় বলে, আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার মনকে আর তোমাকে বোঝার চেষ্টা করিনি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি, আর কখনো কষ্ট দিব না। আজকের পর থেকে তোমার জীবনে থাকবে অনাবিল সুখ আর আনন্দ, সাথে আমিও। শেষের বাক্য দুটো এমন ভাবে বলে যে বুক থেকে মুখ তুলে ওর মুখের দিকে তাকায় রুষা। প্রহর মাথা নিচু করে রুষার কপালে চুমু খায়। ছাড়ো। কেন? ব্রো তো আমাদের আলাদা আলাদা থাকতে বলেছে। ব্রো বললেই থাকতে হবে? হ্যাঁ, এতদিন যখন থাকতে পেরেছো তাহলে আগামী 10 দিনও থাকবে। এখন ছাড়ো। ছাড়বো না, সারা রাত এইভাবেই ধরে রাখবো। ব্রো ছাড়ো। প্রহর বড় বড় চোখ করে তাকায়, ধমক দিয়ে বলে, এই তুই কাকে ব্রো ডাকছিস? রুষা ওর বুকে মুখ গুজে বলে, ভুল হয়ে গেছে, এতদিনের অভ্যেস, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। আর কখনো এমন কিছু বলবো না। মনে থাকে যেন। 100 বার থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন মুখটা একটু দেখি। রুষা মুখ তোলে না। প্রহর পুনরায় বলে, ওরে লজ্জাবতী, এবার মুখটা একটু তোলো, ভালোভাবে দেখি। দেখলামই তো না। আমাকে ছাড়ো, তুমি চেঞ্জ করবো। চেঞ্জ করতে হবে না, শাড়ি পরে সুন্দর লাগছে, এখন থেকে রোজ শাড়ি পরবে। একটু থেমে আবার বলে, চন্দ্রবিলাস করবে? রুষা মুখ তুলে তাকায়। বাসর করার অনুমতি তো নেই, চন্দ্রবিলাস করার অনুমতি নিশ্চয়ই আছে। চলো সাথে যাই, চন্দ্রবিলাস হবে, গল্প করাও হবে, সাথে একটু প্রেমও করা যাবে। বাসর করতে না পারি, কিছু তো একটা করতে হবে। লজ্জা আবার ওর বুকে মুখ লুকায় রুষা। রুষাকে জড়িয়ে ধরে রেখেই ডোরের কাছে এগিয়ে যায়। ডোর খুলে পাজা কোলে তুলে নেয় রুষাকে। রুষাও গলা জড়িয়ে ধরে। এই শব্দে দুজনে এগিয়ে যায় ছাদের দিকে। দীর্ঘ নীরবতার পর নাদিয়া বলে, আমাকে ছাড়ুন। চমকায় উদয়। ছাড়তে বলছে কেন? ছাড়ে না, উল্টো আরো একটু শক্ত করে চেপে ধরে নিজের সাথে। চ্যাপটা করে ফেলবেন নাকি আমাকে? হাত নরম করুন, পেটে চাপ লাগছে। হাত একটু ঢিলে করে উদয়। পেটে বেশি চাপ লেগেছে? ব্যথা পেয়েছ? আমি বুঝতে পারিনি পেটে চাপ লাগবে। না, বেশি লাগেনি। এখন আমাকে ছাড়ুন একটু। কেন? উঠবো। উদয় বাহুবন্ধন থেকে মুক্ত করে দেয় নাদিয়াকে। নাদিয়া শোয়া থেকে উঠে বসে, ভালোভাবে তাকায় উদয়ের মুখের দিকে। মুখটা মলিন হয়ে আছে, চোখ দুটো কেমন লালচে হয়ে গেছে। নাদিয়া উদয়ের হাত দুটো ধরে টেনে আনে নিজের মুখের সামনে। পরপর কয়েকটা চুমু খায় দুই হাতের তালুতে। হাত দুটো নিজের দুই গালে চেপে ধরে বলে, কে বলেছে আপনার হাত নোংরা, অপরিষ্কার, অপবিত্র? আপনি বিয়ের আগে কি করেছেন না করেছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, নেই কোনো অভিযোগ। অতীত তো আমি ছিলাম না, তাহলে আমাকে ঠকানো হবে কিভাবে? আমাকে বিয়ে করার আগে আপনি 10টা মেয়ের সাথে প্রেম করুন আর 20টা বিয়ে করুন, তাতে আমার কিছুই যায় আসে না। আমাকে বিয়ে করার পর কোনো মেয়ের সাথে প্রেম করলে তাকে ছুলে আমার যায় আসে। এখানে আমার অভিযোগ আছে, আপনার মাথা ব্যথা এখানেই। অতীত নিয়ে ভাববো না, আমি ভাববো বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে। আমি আসার পর কোনো মেয়েকে ছোট দূরে থাক, তাদের দিকে চোখ তুলেও তাকালে আপনার চোখ আমি কানা করে দেব। এখন শুধু আমাকে নিয়ে, আপনাকে নিয়ে ভাববেন। এখন শুধু আমাকে নিয়ে, আমাদের নিয়ে ভাববেন। অতীতে কি হয়েছে না হয়েছে সেই সব মনে করে আপনি কেন আমার থেকে দূরে থাকবেন? আপনার এই দুই হাতের ছোঁয়া আমার ভালো লাগে। যে হাতের ছোঁয়া আমার ভালো লাগে সেই হাত নোংরা, অপরিষ্কার, অপবিত্র হতে পারে না। আপনার যখন এমন কিছু মনে হবে তখন আরো বেশি করে ছবেন, আমাকে জড়িয়ে ধরবেন, পারলে এই চওড়া বুকের ভেতর পুড়ে রাখবেন। তোমার কষ্ট হচ্ছে না? কেন হবে? আমার অতীত জানার পর? বললাম না, অতীতে কি হয়েছে সেসব নিয়ে আমি ভাবি না। আপনি অতীত ঝেড়ে ফেলুন মাথা থেকে। এসব থেকে সব সময় আমাকে নিয়ে ভাববেন। এখন থেকে সবসময় আমাকে নিয়ে ভাববেন, আপনার সন্তানকে নিয়ে ভাববেন। দেখবেন অন্য কিছুর মাথায় আসবে না। অতীত মাথায় আসলে আবার আমাদের নিয়ে ভাববেন। আপনার প্রিয় মানুষদের কল্পনা করবেন, দেখবেন আস্তে আস্তে অতীত মুছে যাবে মস্তিষ্ক থেকে। অতীত নিয়ে তুমি আমার উপর অসন্তুষ্ট, নারাজ না? একটু না।
হাত দুটো নিজের দুই গালে চেপে ধরে বলে। উদয় নাদিয়াকে টেনে আনে বুকের মাঝে, জড়িয়ে ধরে নাদিয়ার মাথার সাথে নিজের গাল ঠেকিয়ে বলে, হাজারো দ্বিধাদ্বন্দ্ব ছিল মনের ভেতর, সব এখন কেটে গেছে। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো এত সহজে সবকিছু মেনে নিতে পারতো না। এখন আপনি আমাকে মেনে নিন, আর একবার আমার কাছ থেকে দূরে দূরে থাকলে খুন করে ফেলবো আপনাকে। উদয় মুচকি হেসে বলে, যথাকে মহারানী। ফট করে চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়া। মায়া রানী এই নামে তো উদয় তখন ডাকতো যখন অসুস্থ ছিল। হঠাৎ হঠাৎ এই নামেই ডাকতো, তবে নাদিয়ার শুনতে ভালো লাগতো। সুস্থ হওয়ার পর একদিনও ডাকিনি। আগের কথাগুলো কি ওর মনে আছে? সুস্থ হওয়ার পর তো অনেক কিছু ভুলে গেছে। নাদিয়াকেও প্রায় ভুলে গিয়েছিল। পরে প্রহর সবকিছু বলেছে প্রথম থেকে। এভাবে তাকাচ্ছ কেন? পুরনো কথা আপনার মনে আছে? হ্যাঁ। কি কি মনে আছে? উদয় নিজের মুখটা একটু নাদিয়ার কানের কাছে নিয়ে আসে, আস্তে আস্তে বলে, এই যে যেমন একবার তোমার কাছে একটা বাবু চাইলাম, তারপর দুজন, তারপর আবার তিনজন। নাদিয়ার চোখ বড় বড় হয়ে গেছে। উদয় আবার বলে, তারপর ভেবে চিন্তে বলেছিলাম থাক, দুজন হলেই ভালো হয়, খাওয়া নিয়ে সমস্যা পড়তে হবে না। তারপর সে রাতে আমি, তুমি, তুমি, আমি। উদয়ের মুখ চেপে ধরে নাদিয়া। হয়েছে, মুখ বন্ধ করুন, এখন আর বলতে হবে না। তুমি আমার সাথে কি করছিলে সেসব শুনবে না? না, শুনবো না, মুখ বন্ধ রাখুন আপনি। মুখের উপর থেকে নাদিয়ার হাত সরিয়ে দিয়ে বলে। উদয় নাদিয়াকে টেনে উপরের দিকে তুলে নিজের মুখ বরাবর করে। আগের মতো হয়ে যায় শুধু তোমার কাছে। কি বলো তুমি? আপনাকে আগে শাস্তি পেতে হবে। কিসের শাস্তি? আর কি শাস্তি? এই যারা ফারাকে আপনি একবার জড়িয়ে ধরেছিলেন, আরেকবার চুমু খেয়েছিলেন, তাই না? হ্যাঁ, তুমি তো একটু আগে বললে অতীত নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। ছিল না, কিন্তু এখন হচ্ছে। শাস্তি পেতেই হবে আপনাকে। কি? সারা রাত আমাকে জড়িয়ে ধরে রাখবেন, আর একটা চুমুর বদলে 1000টা চুমু খাবেন আমাকে। নাদিয়ার কথা শুনে উদয়ের মুখটা চকচক করে ওঠে। এই শাস্তি? হ্যাঁ। আমি তো শাস্তি পেতে নিলাম, কিন্তু তুমি কি 1000টা চুমু ওজন নিতে পারবে? নাদিয়ার চোখ দুটো ছোট ছোট করে বলে, চুমু আবার ওজন হয় নাকি? আমি কি তোমাকে হালকা পাতলা চুমু দিতে পারি? প্রথম দিনের মতো ভারী ভারী টিপ চুমু দেব। আপনাকে কিছু বলাই দোষ আমার। একটা গান শুনবে? কি গান? যাবে। চৌধুরী বাড়ি জুড়ে আজ হইচই রই রই। বাড়ির দুই ছেলের আজ রিসেপশন পার্টি। সকাল থেকেই সকল আত্মীয় স্বজন এসে উপস্থিত হচ্ছে বাড়িতে। ইতিমধ্যে প্রায় সকল আত্মীয় স্বজন চলে এসেছে। বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছে। এই প্রজন্মের শেষ বিয়ে বলে কথা। আয়োজন করা হয়েছে সেভাবেই। আগামী 20-25 বছরের মধ্যে বোধহয় আর কোনো বিয়ে হবে না এই বাড়িতে। নাদিয়ার মা খাদিজা বেগম, ওনার দ্বিতীয় স্বামী আর সন্তানদের গতকাল আনা হয়েছে। উদয় ঠিকানা নিয়ে নিজে গিয়ে নিয়ে এসেছে ওনাদের 4 জনকে। নাদিয়ার মামা, মামি, নানা, নানি, মামাতো ভাই বোনকেও নিয়ে এসেছে। এখন নাদিয়া আর রুষাকে সাজানো হচ্ছে। দুজনকে একই রঙের একই রকম লেহেঙ্গা কিনে দেওয়া হয়েছে। দুজনের সাজও একই রকম হবে। দুজনকে উদয়ের রুমেও সাজানো হচ্ছে। প্রহরের রুমে উদয় আর প্রহর তৈরি হচ্ছে। ওদের দুজনকে সাহায্য করছে সাদ্দাম। বেচারার দুই সম্বন্ধীর বিয়ের চক্করে পড়ে দৌড়াতে দৌড়াতে আত্মরা অবস্থা। উদয় আর প্রহরের ড্রেসও একই রকম। দুই বউ আর দুই বরের গেট আপ, ড্রেস আপ একই রকম হবে। নাদিয়া আর রুষাকে সাজানো কমপ্লিট। দুজন এখন বসে বসে রেস্ট নিচ্ছে। প্রহর নিজের রুম থেকে আগে আগে বেরিয়ে দ্রুত উদয়ের রুমে চলে আসে। উষা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয় না। ওকে ঠেলে ভেতরে প্রবেশ করে। বেডের দিকে তাকাতেই থমকে দাঁড়ায়। আপনি ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে ধীরে ধীরে এগিয়ে যায় কয়েক কদম। পায়ের উপর ভর করে বসে দুজনের সামনে বড় বড় চোখ করে মুখটা হা করে তাকিয়ে দেখে দুজনকে। এই দুজন ওর বউ আর ভাবি। বিশ্বাসই হচ্ছে না। স্টোনের কাজ করা অফ হোয়াইট লেহেঙ্গার সাথে ডায়মন্ডের জুয়েলারি আর ভারী মেকআপ। প্রহরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মুখ নিচু করে নেয় রুষা। নাদিয়া নিজেও লজ্জা পেয়ে এদিক ওদিক তাকায়। এভাবে তাকিয়ে দেখার কি হয়েছে? এতকাল কি দেখেনি? প্রহর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, ভাবি আজকে ব্রো আপনাকে দেখলে নিশ্চিত অজ্ঞান হয়ে যাবে। প্রহরের কথা শেষ হওয়ার আগেই রুমে প্রবেশ করে উদয়। প্রহরের মতো উদয় নিজেও থমকে দাঁড়ায় প্রথমে। বউ আর ছোট বোনকে তো আজ রূপকথার জগতে রানীর মতো লাগছে দেখতে। চোখ ফেরানো দায়। এক পা দুপা করে নিজেও এগিয়ে এসে দাঁড়ায় প্রহরের পেছনে। প্রহরকে ঠেলা দিয়ে বলে, সর সামনে থেকে। দেখতে দাও না ব্রো। তুই তোর বউকে দেখ, এক নম্বর বউ আছে, সামনে থেকে সর।
প্রহর বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই ক্যামেরা হাতে রুমে প্রবেশ করে সাদ্দামের ছোট ভাই সাইম। বর আর বউয়েরা আপনারা পাশাপাশি দাঁড়ান, সবার আগে আমি ফটো তুলবো। উদয় নাদিয়ার পাশে দাঁড়ায়, প্রহর দাঁড়ায় রুষার পাশে। ক্যামেরার প্রথম ক্লিক হয়। বর ভাইয়েরা বউয়ের বাহু জড়িয়ে ধরুন এক হাতে। তাই করে দুই ভাই। আবার ক্যামেরার ক্লিক হয় কয়েকটা। এবার বর আর বউ একে অপরের মুখের দিকে তাকান। উদয়ের মুখের দিকে তাকিয়ে লজ্জায় মুখ নামিয়ে নেয় নাদিয়া। আজকে এমন লজ্জা করছে কেন? তাকাতেই পারছে না উদয়ের মুখের দিকে। চোখে চোখ পড়তেই ভীষণ লজ্জা করছে। আরে এভাবে লজ্জা পেলে হবে? আপনারা না পুরান কাপল, আপনাদের আবার কিসের এত লজ্জা? ঠিকঠাক ভাবে তাকান। নাদিয়া উদয় একে অপরের মুখের দিকে তাকায়। প্রহর আর রুষা একে অপরের মুখের দিকে তাকায়। ক্যামেরায় ক্লিক হয় আবার। ছবি তোলা শেষ করে ডোরের দিকে ঘুরে বলে, নিচে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে সবাই। এখন তাড়াতাড়ি বাইরের দিকে আসুন, একে অপরের হাত ধরে। ভিডিও করার জন্য সবাই অপেক্ষা করছে। ওমর চৌধুরী রুমের বাইরে করেন। ওনার পেছন পেছন আরো অনেকে আসে। সাদি বেগম নিজের মেয়েকেই চিনতে পারছেন না। এই মেয়েটাকে উনি পেটে ধরেছিলেন, বিশ্বাস হচ্ছে না। মেয়েটা ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট পেয়ে বড় হয়েছে। এই মেয়ে যে এমন রাজকপাল হবে কে জানতো? মেয়েকে নিয়ে কত শত দুশ্চিন্তা ছিল তার। মেয়ের বিয়ে হচ্ছিল না, যারা পছন্দ করতো তাদেরকে ওনার পছন্দ হতো না, আর যাদের পছন্দ হতো তারা নাদিয়াকে দেখে আগলায়ও ব্যাকগ্রাউন্ড জানার পর পিছিয়ে যেত। মেয়ের বাবা নেই, মায়ের দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, মামা মামির কাছে বড় হয়েছে। শাসন করার মতো কেউ নেই সেরকম। বাপ মা ছাড়া ছেলে মেয়ে খুব কমই ভদ্র সভ্য হয়। শাসন করার মতো কেউ নেই সেরকম। মামা মামির কাছে বড় হয়েছে, শাসন করার মতো কেউ নেই সেরকম। বাপ মা যারা ছেলে মেয়ে খুব কমই ভদ্র সভ্য হয়। এই মেয়ের স্বভাব চরিত্র বোধ হয় খুব একটা ভালো নয়, এমন কথা অনেক শুনতে হয়েছে। তাই তো সুন্দরী হলেও বয়স 22 পেরিয়ে 23-এ চলে আসলেও বিয়ে হচ্ছিল না। তাই তো সুন্দরী হলেও বয়স 22 পেরিয়ে 23-এ চলে আসলেও বিয়ে হচ্ছিল না। খাদিজা বেগমের চোখ দুটো ছলছল করে উঠে খুশিতে আনন্দে। তার আজ ভীষণভাবে কাঁদতে ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরে। সবাই প্রশংসা করে চারজনের, সাথে দোয়াও করে। উমর চৌধুরীর তারাই রুম থেকে একে একে সবাই বের হয়। উদয় নাদিয়ার হাত ধরে উমর চৌধুরীর পেছন পেছন রুম থেকে বের হয়। উদয় নাদিয়ার পেছন পেছন প্রহর রুষার হাত ধরে বের হয়। পেছন থেকে সরে সবাই সামনে চলে যায়। দুই বউ মাঝখানে আর দুই ভাই দুজনের হাত ধরে দুই পাশে। ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসে চারজন। ক্যামেরার ফ্ল্যাশ লাইটে চারজনকে আরো বেশি সুন্দর লাগছে। রুষা আর নাদিয়ার লেহেঙ্গা ঝিকিমিকি করছে। দুই ভাইয়ের ঠোঁটে হাসি, চোখে প্রশান্তি, আর ক্লিকের পর ক্লিক হতেই থাকে। সামনে থেকে সবাই হা করে দেখছে চারজনকে। চারজনের ড্রেস অফ হোয়াইট কালার। সিঁড়ি বেয়ে নামার সময় উদয় নাদিয়ার হাত আরেকটু শক্ত করে ধরে। নাদিয়ার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। রুষার চোখ দুটো চিকচিক করছে, এক্ষুনি যেন কেঁদে দেবে। ভেঙে যাওয়ার স্বপ্ন পূরণের আনন্দ প্রকাশ করতে পারছে না কোনোভাবেই। পেছন থেকে দুজন মেয়ে ওদের চারজনের উপর গোলাপের পাপড়ি ছুড়ে দেয়। মুহূর্তটা আরো স্পেশাল হয়ে ওঠে। প্রত্যেকটা ক্যামেরায় ক্যাপচার হয় সেই দৃশ্য। চারজন মাথা উঁচু করে উপরের দিকে তাকায়। নিচ থেকে সবাই শুধু অবাক হয়ে দেখছে দুই ভাই আর দুই ভাইয়ের বউকে। সকলের মনে হচ্ছে কোনো মুভি শুটিং দেখছে। বাস্তবে তারা এরকমটা এর আগে কখনো দেখেনি। দুই ভাইয়ের একসাথে রিসেপশন, আবার একই রকম ড্রেস আপে গেট আপের আগে বোধ হয় কোথাও এরকমটা হয়নি। দুই ভাইয়ের একসাথে রিসেপশন, আবার একই রকম ড্রেস আপ গেট আপ এর আগে বোধ হয় কোথাও এমনটা হয়নি। দুই ভাইয়ের একসাথে রিসেপশন, আবার একই রকম ড্রেস আপ গেট আপ এর আগে বোধ হয় কোথাও এরকমটা হয়নি। আস্তে আস্তে স্টেজে গিয়ে বসে চারজন। শত শত মানুষ দেখছে চারজনকে। নিজেদের ফোনে ক্যামেরা বন্দি করে অনেকেই। সকলেই দোয়া করে গিফট দেয়। চারজনের ফটো সেশন হয়। পুরো পরিবারের সদস্যরা চারজনের সাথে ক্যামেরা বন্দি হয়। নাদিয়ার বাড়ির সবাইও সকলের সাথেই ক্যামেরা বন্দি হয়। গেস্টরাও বরবউয়ের সাথে ফটো তোলে। ফটো তোলা নিয়ে এক একজনের যেন হুড়োহুড়ি শুরু হয়েছে, কার আগে কে তুলবে। নাদিয়া একে তো ভারী মেকআপ আর লেহেঙ্গা পরেছে, তার উপর আবার ফটো তোলার জন্য একটু পরপর দাঁড়াতে হচ্ছে, আবার বসতে হচ্ছে। সব মিলিয়ে এখন অস্থিরতায় ঘামছে।
রুষারও একই অবস্থা। কয়েকটা স্ট্যান্ড ফ্যানও দুজনকে ঠান্ডা করতে পারছে না যেন। এমনিতেই তাপমাত্রা বৃদ্ধি, তার উপর এত মানুষের ভিড়, গরম বেড়ে গেছে অনেক। এতগুলো ফ্যানের বাতাসে কিছুই হচ্ছে না যেন। ভারী লেহেঙ্গার জন্য নাদিয়ার অস্বস্তি হচ্ছে। এত ভারী পোশাক এর আগে কোনোদিন পরেনি, তাই আরো বেশি অস্থির হয়ে উঠেছে। উদয় বুঝতে পারে নাদিয়ার অস্থিরতা, নাদিয়াকে বসিয়ে রেখে বলে, আর উঠতে হবে না, বারবার উঠছো বসছো, বাবু সমস্যা হতে পারে, তোমারও তো কষ্ট হচ্ছে, বসে থাকো, আর ওঠার দরকার নেই। উদয়ের এক মেয়ে কাজে আসে ফটো তোলার জন্য। নাদিয়াকে একটু দাঁড়াতে বলে তার পাশে। উদয় বলে, তুমি নাদিয়ার পাশে বসে ফটো তোলো, নাদিয়ার বারবার উঠতে বসতে কষ্ট হচ্ছে। 2 মিনিট সময় লাগবে ভাইয়া। নাদিয়া প্রেগন্যান্ট, ভারী লেহেঙ্গা পরে উঠতে বসতে কষ্ট হচ্ছে। উদয়ের সুর চেঞ্জ হতে দেখে আর কথা বাড়ায় না। নাদিয়ার পাশে বসে ফটো তুলে স্টেজ থেকে নেমে যায়। পাশে একজন মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। উদয় ছেলেটাকে ডেকে মাইক্রোফোনটা নিজের হাতে নেয়, ফু দিয়ে দেখে নেয় ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দেয়। যা বলার জন্য মাইক্রোফোনটা হাতে নিয়েছি আমি, তা হলো আমার ওয়াইফ প্রেগন্যান্ট। আপনারা ফটো তোলার জন্য এসে বারবার ওকে দাঁড়াতে বলবেন না। ভারী লেহেঙ্গা পরে উঠতে বসতে কষ্ট হচ্ছে ওর, দাঁড়িয়ে থাকতে পারছে না। ফটো তোলার সময় হয় আপনার ওর পাশে বসে ফটো তুলবেন, নয়তো বসেই থাকবে। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দাঁড়িয়ে ফটো তুলবেন। অগ্রিম ধন্যবাদ সবাইকে। নাদিয়া বড় বড় চোখ করে তাকায় উদয়ের মুখের দিকে। এটা কোনো কথা? এভাবে বলতে হয়? কি বলছেন এসব? ঠিক বলেছি আমি। একে তো 2 ভাইয়ের বিয়ে একসাথে, সেটা নিয়ে সকলে অবাক ছিল। এখন নাদিয়া প্রেগনেন্ট জানার পর অবাকের উপর অবাক হচ্ছে। অর্ধেকের বেশি গেস্ট জানেই না উদয় কতদিন আগে বিয়ে করেছে। আমার খুশিও হয় সবাই, অনেকেই উদয়কে অভিনন্দন জানায়। সবাই বুঝতে পারে উদয় নাদিয়াকে ভীষণ ভালোবাসে। সেটা উদয়ের আচরণ আর কেয়ারিং মনোভাব দেখেই বোঝা যাচ্ছে প্রথম থেকে। বড় ভাইয়ের কথা শুনে ঠোঁট চেপে হাসে প্রহর। হাসি পেলেও ভাই তো ভুল কিছু বলেনি। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এটা তোমার প্রথমে বলা উচিত ছিল ব্রো, তাহলে ভাবিকে এতক্ষণ কষ্ট করতে হতো না। ফটো সেশন শেষে খাওয়া দাওয়া হয়। ফটো সেশন চলাকালীন অর্ধেক গেস্ট খাওয়া শেষ করেছিল, বাকি অর্ধেক এখন খেল বড় বউয়ের সাথে। নাদিয়ার পরিবারের সকলের সাথে আত্মীয় স্বজনদের পরিচয় করিয়ে দেন ওমর চৌধুরী। সেই সাথে নাদিয়ার অনেক প্রশংসা করেন সকলের সামনে। বেলা গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গেছে। অনেক গেস্ট ফিরে যাচ্ছে নিজেদের বাড়িতে, অনেকে বিকেলেই ফিরে গেছে। নিকট আত্মীয় কয়েকজন থাকবে আজকে রাতটা, তারাও চলে যেতে চাইছিল, কিন্তু ওমর চৌধুরী যেতে দেননি। জোর করে রেখে দিয়েছেন তাদের। সব সময় তো আর আসে না কেউ, আবার কতদিন পর দেখা হবে কে জানে। একটা দিন থাকলে কারো সংসার বানের জলে ভেসে যাবে না। উদয় ওর বাবার দিকে তাকিয়ে বলে, ড্যাড, আমরা তাহলে ভেতরে যাই এখন। এখানে কতক্ষণ বসে থাকবো এভাবে? আচ্ছা যাও তোমরা। ছেলেটা যে বউকে ভীষণ ভালোবাসে সেটা তারা তখনই বুঝতে পেরেছিল যখন ওরা 4 জন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। কিভাবে বউকে আগলে ধরে নামছিল আস্তে আস্তে। মনে হচ্ছিল নাদিয়া ছোট বাচ্চা, ঠিকভাবে হাঁটতে পারবে না, তাই তো উদয় ওকে আগলে ধরে নামছিল। স্টেজ থেকে নেমে নাদিয়ার হাত ধরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। প্রহর আর রুষাও আগায় বাড়ির ভেতরের দিকে। রাত 8টার মধ্যে প্রায় সকল গেস্ট বিদায় নিয়ে চলে যায়। বাকি যারা ছিল তাদের সবাইকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেন ওমর চৌধুরী আর উমার চৌধুরী। অরেঞ্জ জুস এনে নাদিয়া আর রুষাকে খাওয়ায় প্রহর। এখন সোফায় বসে আছে ওরা। উদয়ের আত্মীয় স্বজন নাদিয়ার সাথে কথা বলছে। উদয় পাশেই বসে আছে, তাই কেউ উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করছে না। অনেক কিছুই জিজ্ঞেস করার ইচ্ছা আছে তাদের। গরিব ঘরের মেয়ে এত ধনী ঘরের ছেলেকে বিয়ে করেছে, আবার উদয় এত ভালোবাসে ওকে, সেটা অনেকেরই সহ্য হচ্ছে না। সময় গড়ায়, রাতের খাবার খায় সবাই। নাদিয়ার সেরকম খিদে পায়নি এখন, খেতেই চাইনি এখন। উদয়ের জন্য খেতেই হয়েছে। কে কে কোন কোন রুমে থাকবে তা বলে দেয় আয়েশা চৌধুরী। নাদিয়ার সৎ বাবা, 2 ভাই আর মামা মামি ফিরে গেছে নিজেদের বাড়িতে। এখন শুধু আছে খাদিজা বেগম আর ওনার বাবা মা। ওনারা কয়েকদিন থাকবেন এখানে। ওমর চৌধুরী আর উদয় কিছুতেই ওনাদের 3 জনকে যেতে দেবে না এখন, তাই বাধ্য হয়েই থাকতে হচ্ছে। সবাই রুমের দিকে এগিয়ে যায়। নাদিয়া ওর মা আর নানা নানির সাথে কথা বলে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। আস্তে আস্তে পুরো ড্রয়িং রুম ফাঁকা হয়ে যায়। আয়েশা চৌধুরী উদয় আর প্রহরের দিকে তাকিয়ে বলেন, আর কতক্ষণ বসে থাকবে? তোমরাও নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুষা আর প্রহর আগে উঠে সিঁড়ির দিকে এগিয়ে যায়। নাদিয়া আর উদয়ও নিজেদের রুমের দিকে এগিয়ে যায় আস্তে ধীরে। নাদিয়ার অবস্থা এখন কাহিল।
সেই দুপুর 12টা থেকে এই ওস্টোনের ভারী লেহেঙ্গা পরে আছে। এখন সেগুলো খুলে নরম হালকা ড্রেস পরতে পারলেই শান্তি। রুমের ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে উদয়, নাদিয়া। রুমের ভেতরের দৃশ্য দেখেই নাদিয়া সারপ্রাইজড হয়ে যায়। বেড লাল সাদা গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো। ফ্লোরের চারদিকে লাল সাদা লাভ শেডের বেলুন ছড়িয়ে আছে। ফ্লোরেও গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে। পুরো রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে নাদিয়া নিজের রুম নিজেই চিনতে পারছে না। অবাক হয়ে উদয়ের মুখের দিকে তাকায়। উদয় ডোর লক করে ওর পাশেই দাঁড়িয়ে বেডের দিকে তাকিয়ে আছে। উদয় নিজেও ঘুরে নাদিয়ার মুখের দিকে তাকায়। পছন্দ হয়েছে বাসর ঘর? এসব কখন করলো? কে করলো? আমরা নিচে যাওয়ার পর করেছে। সাজানোর জন্য লোক এসেছিল। কে সাজিয়েছে? বাসর করবো বলে। নাদিয়া কপাল ভ্রু কুঁচকে নেয়, চোখ দুটো ছোট ছোট করে বলে, আপনি বাসর করেননি? বাসর করেছি আমি। বাচ্চার বাপ হয়ে যাচ্ছে না আর বলছেন বাসর করেননি? বাসর ঘরে তো আর বাসর করিনি। নর্মালি বাসর তো সারা জীবনই করবো। বাসর ঘরে বাসর করার স্বপ্নটা কি সারা জীবন স্বপ্নে রয়ে যাবে? আজকে যখন বিয়ের রিসেপশন হলো, তাহলে বাসর ঘর কেন সাজানো হবে না? সব হবে আজকে। নাদিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, পছন্দ হয়েছে নাকি সেটা বলো। অনেক সুন্দর হয়েছে। তোমাকে একটা কথা বলা হয়নি। কি? তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এত বেশি সুন্দর লাগছে যে আমার শুধু তাকিয়ে থাকতেই দেখতে ইচ্ছা করছে। আপনাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। জীবনের প্রথম বউয়ের মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনলাম। তোমার নজরে যে আমি এসেছে, এতে লাখো কোটি শুকরিয়া। আপনি তো সব সময় আমার নজরেই থাকবেন। সব সময় কি মুখে বলতে হবে? চোখ দেখেও বোঝেন না? বুঝি বলেই তো তোমার সামনে নিজেকে সবসময় ড্যাশিং লুকে সুন্দরভাবে উপস্থাপন করি। আমি তো জানি আমার মায়েরানি প্রায় সময় মুগ্ধ হয়ে আমাকে দেখে। নাদিয়া উদয়ের মুখের দিকে ঘুরে দাঁড়ায়। উদয়ের চোখে চোখ রেখে বলে, আপনি অনেক ভালো। উদয় শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আরো ভালো, তুমি বেস্ট, আমার দেখা সেরা ওয়াইফ তুমি। তুমি নিজেও জানো না তুমি আমার জন্য কি। তুমি আমাকে তোমার নিজের অজান্তে অনেক কিছু দিয়েছ। তুমি আমার জন্য অনেক বড় পাওয়া। আমার কাছে পুরো পৃথিবী এক পাশে আর তুমি আরেক পাশে। আমি সৌভাগ্যবান মানুষ, তাই তো তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। আর আমাদের দুজনের ভাগ্য আরো বেশি ভালো, তাই তো না চাইতো আল্লাহ তাআলা আমাদের দুজনকে নিয়ামত হিসেবে সন্তান দিয়েছেন। বাবা মা হওয়ার মতো আনন্দের সুখ পাচ্ছে। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, তোমার সুস্থতা আর আমাদের সন্তানের সুস্থভাবে পৃথিবীতে আসা। আমার ভালো থাকার কারণে ফ্যামিলি আর তোমরা দুজন। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের নিয়ে বাঁচতে চাই। আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, কিন্তু তারপরেও আমার দুনিয়ায় বরাবর ছোটই ছিল। এখন তোমরা আছো, তাই আমার এই দুনিয়া অনেক বড়, বিশাল। আর এই বিশাল দুনিয়ায় বেঁচে থাকতে চাই আমি। আর এই বিশাল দুনিয়ায় বেঁচে থাকতে চাই আর কিছুদিন তোমার সাথে, তোমাদের সাথে। কি হয়েছে আপনার? এসব কি বলছেন? উদয়ের এমন উল্টো পাল্টা কথা শুনে নাদিয়ার গলা ভারী হয়ে গেছে। কান্না উপচে বেরিয়ে আসতে চাইছে। এখন এসব উল্টো পাল্টা কথা বলার মানে কি? তুমি কাঁদছো কেন? আমি তো এটাই বললাম যে বেঁচে থাকতে চাই তোমাদের সাথে। নাদিয়া মুখ উঁচু করে উদয়ের মুখের দিকে তাকায়। উদয় নাদিয়ার চোখের পানি মুছে নেয়। মুচকি হেসে ঝুঁকে নাদিয়ার সারা মুখে চুমু খায়। নাদিয়ার মাথা নিজের বুকে চেপে ধরে বলে, এখানে থাকো, শান্তি লাগে তাহলে। তোমার চোখে পানি দেখলে সহ্য হয় না। এখানটায় ভীষণ পোড়ায় তখন। তোমার মায়া তো বেশি কেন? কেন তো অদ্ভুত তোমার মায়া। সমাপ্ত।